আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ভিডিওটা মূলত নেত্রকোনার কলমাকান্দা যে গ্রামটা আছে সেইটা নিয়ে। ময়মনসিংহের ভালুকা থেকে আমার নেত্রকোনা কলমাকান্দা যেতে কত সময় লাগলো আর কত টাকা খরচ হলো সবই থাকবে এই ভিডিওতে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আপনার লাইফে আপনি যত ট্যুর দেবেন তত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে আর তত হচ্ছে আপনি প্রকৃতিগুলো উপভোগ করতে পারবেন। কথায় আছে কিন্তু, যদি প্রকৃতির সুখ পেতে চাও তাহলে ঘুরতে বের হও। যাই হোক, আমরা একদম সকাল সকাল বের হই নেত্রকোনার কলমাকান্দা যাওয়ার জন্য। ময়মনসিংহের ভালুকা থেকে কলমাকান্দা 115 কিলো মতো হবে বা 110 এরকম। তো যেহেতু একটু লং ট্যুর, যার কারণে আমরা সবাই হচ্ছে তেল নিয়ে নেই ট্যাঙ্কি ফুল করে। আমরা সবাই বলতে আমরা ফ্রেন্ড সার্কেল মোটামুটি 8 থেকে 10টা বাইক গেছিলাম ওই দিন। আমার ময়মনসিংহের ফ্রেন্ড সার্কেল যারা আছে আর ছোট ভাই, তারপর বড় ভাইরাও ছিল, ওরাও গেছিল সাথে। ইভেন আমার ঢাকা ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরাও বলছিল আমাদের সাথে যাবে। তো আমরা হচ্ছে ওদের জয়েন করে নিই আমাদের সাথে। যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, ওয়েদারটা ছিল একদম ফ্রেশ। আর আপনারা তো জানেনই সকালবেলা বাতাস কতটুকু সতেজ থাকে। তাই আমি সতেজ বাতাসের ফিল নেওয়ার জন্য এভারেজে টানতাছিলাম 60-70 এরকম। বন্ধু বান্ধব নিয়ে ট্যুর দেওয়া আর আপনি একটা ট্যুর গ্রুপের সাথে ট্যুর দিবেন, দুইটা কিন্তু একদমই ডিফারেন্ট থাকবে। যেহেতু আমরা ট্যুরে কেউ প্রফেশনাল না, যার কারণে আমাদের ইশারা ইঙ্গিতে কমিউনিকেশন করা লাগতেছিল। যদিও প্রফেশনালরা হচ্ছে কমিউনিকেটর সাথে রাখে, হেলমেটের মধ্যে থাকে। তো আমরা হচ্ছে আর ওইভাবে আসি নাই, যার কারণে কারো কাছে হচ্ছে কমিউনিকেটর ছিল না। এই জন্য যতটুকু পারতেছিলাম আমি নিজে গাইড করতেছিলাম ফ্রেন্ড সার্কেলে, যে আস্তে চালা বা হচ্ছে জুড়ে স্পিডিং করিস না, এরকম টাইপ আর কি। যেহেতু আমি লিড করতেছিলাম তো আমার মধ্যে অনেক দায়িত্ব ছিল তাদের দেখা, যে তারা হচ্ছে স্পিডিং করতেছে কিনা বা হচ্ছে কোনো সমস্যা হয়েছে কিনা। যার কারণে হচ্ছে আমি একদম আস্তে আস্তে চালাইতেছিলাম, খুব একটা বেশি আমি নিজেও স্পিডিং করতেছিলাম না। যদিও সবসময় লক্ষ্য রাখা যায় না, কারণ আমি নিজেও বাইক চালাইতেছিলাম। তো আমার হচ্ছে দেখা লাগতেছিল যে আসলে সামনে কি আছে, পিছনে কি আছে, সাইডে কি আছে। সবসময় হচ্ছে দেখা লাগতেছিল যে হচ্ছে পিছে কোনো গাড়ি আছে কিনা। তো এই আর কি, সবার খেয়াল তোলা রাখা যায় নাই, বাট আমি চেষ্টা করছি সবার সাথে যাওয়ার। আর ওয়েদারটা এত সুন্দর ছিল যে ভিডিও করলে করতে মন চাইছিল। মানে ভিডিওর কোনো শেষ নাই, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম ভিডিও করতেই আসছিলাম। মানে আমার পিছনে যে পিলিয়ন আছিল ওরে বলছিলাম যে ভিডিও সুন্দর করে কর। আমরা যেহেতু একদম সকাল সকাল বেরিয়েছিলাম 6টা থেকে 7টার মধ্যে, তো সকালবেলা নাস্তা খাওয়া হয় নাই। তো আমরা চিন্তা ভাবনা করি একটা হোটেলে দাঁড়ায় নাস্তা টাস্তা করবো, তারপর হচ্ছে আমরা আবার রওনা করব। দেন আর কি, আমরা একটা হোটেলে দাঁড়াই, হোটেলে দাঁড়ানোর পরে নাস্তা টাস্তা করি, করার পরে হচ্ছে আবার রওনা করি। আসলে ট্যুরের খরচটা ডিপেন্ড করে আপনার হচ্ছে খাওয়ার উপরে। আপনি কত টাকা খাইতেছেন সেটার উপরে। আপনি যে বাইরের খাবার বেশি খান তাহলে আপনার খরচ বেশি হবে। আর যদি কম খান সেক্ষেত্রে হচ্ছে আপনার কম হবে। বাট নর্মাল যে বিষয়টা, এই যে তেল খরচ, বাইকের ক্ষেত্রে হচ্ছে তেল খরচটা বেশি থাকে। তো তেল খরচটা হচ্ছে যদি বা আপনার কম লাগে, সেক্ষেত্রে হচ্ছে আপনার টাকাও কম লাগবে। এই আর কি কথা। আর আমি আমার আগের অনেক ভিডিওতে বলছি যে আমার বাইক অনেক কম তেল খায়। মানে একদম কম বললেই চলে, ঠিক আছে। লিটারে হচ্ছে আপনার 48-52 এরকম পাই, 1 লিটারে আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে আমার বাইক অনেক কম তেল খায়। যাই হোক, ওয়েদার অনুযায়ী ডিমান্ড ভিডিও করার, তো ফ্রেন্ডরা বলতেছিল যে ভিডিও করে দিয়ে আমার একটা, বা হচ্ছে মানে প্রত্যেকেই বলতেছিল যে ভিডিও কর। তখন হচ্ছে আমরা রানিং অবস্থায় ভিডিও করি। জিনিসটা হচ্ছে স্ক্রিপ্টেড টাইপ কিছু একটা, যে হচ্ছে আমি পিছনে থাকবো, তোরা হচ্ছে সামনে আগাবে, এরকম কিছু একটা আর কি ছিল। তো সেই পারপাসে হচ্ছে ভিডিও চলতেই থাকে চলতেই থাকে। ওরাও বলতেছে হচ্ছে আমরা সামনের দিকে যাব, ভিডিও করে দিস, জিনিসটা হচ্ছে সুন্দর হবে বা ভিউটা সুন্দর হবে। যার কারণে হচ্ছে ভিডিও আমি নিজেও কন্টিনিউ করি। আর আমার নিজেরও বাইক চালাইতে এত ভালো লাগতেছিল যা বলার বাইরে। হয়তোবা একটু রোদ ছিল, কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর ছিল। যদি আশেপাশের পরিবেশগুলো ভালো থাকে, তাহলে রোদ থাকলেও বা বৃষ্টি থাকলেও দেখবেন আপনার মন হচ্ছে ফ্রেশ থাকবে সবসময়। মনে হবে যে না ঠিক আছে, আরেকটু ঘুরি আরেকটু ঘুরি, এরকম কিছু একটা। আমাদের ময়মনসিংহের ভালুকা থেকে আজ যাওয়ার জন্য ফার্স্টে হচ্ছে আমাদের ময়মনসিংহ যাওয়া লাগে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ওই ময়মনসিংহ থেকে নেত্রকোনা, নেত্রকোনা থেকে তারপর হচ্ছে কলমাকান্দা। এখন যে রাস্তাটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাওয়ার যে রাস্তা, সেইটা। আমরা এখনো নেত্রকোনা পৌঁছাই নাই। আমরা যখন নেত্রকোনা পৌঁছাই তখন সম্ভবত বাজে হচ্ছে 9:30 থেকে 10টা। এতটুকু লেট হয়তো বা হইতো না যদি আমরা হচ্ছে হোটেলে দেরি না করতাম। খাওয়া দাওয়ার জন্য হচ্ছে দেরি করছি, এই কারণে এত লেট হয়েছে। নাহলে মোটামুটি 8:30টার সময় হচ্ছে আমরা থাকতাম নেত্রকোনাতে। এট লাস্ট আমরা নেত্রকোনা থেকে বের হই, মানে নেত্রকোনা যে বাজার সেটা থেকে বের হইয়া আমরা কলমাকান্দার যে রাস্তা সেটার মধ্যে যাই। তো রাস্তাগুলো এত সুন্দর লাগতাছিল যা বলার বাইরে। বৃষ্টি পড়ছে, প্লাস হচ্ছে 2 সাইডে পানি ছিল। আমি বাইক চালাইতেছিলাম ঠিক আছে, যেরকম বাইক চালাইতেছিলাম তেমন এনজয় করতেছিলাম। চারপাশের যে প্রকৃতিগুলো আছে সেগুলো দেখতে দেখতে গেছিলাম। প্রচন্ড রোদ থাকার কারণে আমি হেলমেটটা ঠিক মতো পরে রাখতে পারতেছিলাম না, বারবার ঘামাইতেছিল মাথা।
আর যেহেতু গাড়ির চাপ অনেক কম ছিল, তার কারণে হেলমেটটা আর পরিই নেই। এমন না যে আমি হেলমেট একবারই পরি নেই, আমি পরে হেলমেটটা পরছিলাম। গাড়ির চাপ থাকুক আর না থাকুক, সেফটি ফার্স্ট। অনেক বাইকার আছে যারা হেলমেট ইউজ করতে পারে না, কিন্তু আমি হেলমেট ইউজ না করলে আনকমফোর্টেবল লাগে, আর করলে একদম ফুল কমফোর্টেবল। যার কারণে আমি অলওয়েজ হেলমেট ইউজ করি। কাছে হোক বা দূরে, সব জায়গায় আমি হেলমেট ইউজ করি। কাছে হইলেও অলওয়েজ হেলমেট নিয়ে যাই সাথে করে। যতটুক সময় হেলমেট না ইউজ করলে চলে, ততটুক সময় আমি হেলমেট ইউজ করি নাই। তারপর হেলমেটটা মাথায় নিছি। যেহেতু নেত্রকোনার কলমাকান্দার দিকে কোনো রেস্ট্রিকশন নাই, মানে বাইক খুব কমই চেক আপ হয়, এই জন্য অনেকে আর হেলমেট নিয়ে যায় না সাথে করে। বাইক চেক করে না তাই বলে হেলমেট নেয় না, এই বিষয়টা এমন না। অনেকের কাছে হেলমেট ছিল না, যাদের কাছে হেলমেট ছিল না সবাই হেলমেট নিছে। আমি কিন্তু আগেই বলছি, আমরা কেউ প্রফেশনাল না, যার কারণে সবার কাছে 2টা করে হেলমেট ছিল না। সবারই একটা করে হেলমেট ছিল। বাই দ্য ওয়ে, আমি কিন্তু গোপ্রো দিয়া অনেকগুলা ভিডিও শুট নিছিলাম, তো সেগুলা আর আমার কাছে নাই। এটা একটা দুঃখের একটা বিষয়। নাই কেমনে? আমি যে মেমোরিটা ইউজ করছিলাম, সেটা ফরম্যাট হয়ে গেছে অটোমেটিকলি, মানে নষ্ট হয়ে গেছে ওয়ান কাইন্ড অফ, এরকম আর কি। যাই হোক, এইখান থেকে আপনারা সম্পূর্ণ ভিউ দেখতে পারবেন যে রাস্তা কতটুকু সুন্দর, আর দুই পাশে পানি, মাঝখানে রাস্তা। ওয়ান কাইন্ড অফ কিশোরগঞ্জের নিকলি হাওরের মতো। এই ভিডিওগুলো যদি আমি রিলস অথবা শর্ট ভিডিও আকারে ছাড়ার পরে যদি বলি যে এটা কিশোরগঞ্জের নিকলি, সবাই তাই বিশ্বাস করব। যদিও রাস্তাটা মিলে না, কিন্তু ওয়ান কাইন্ড অফ এরকম টাইপের আর কি। আর ওইদিকের পরিবেশটা একদম গ্রামাঞ্চলের পরিবেশের মতোই, মানে ওইদিকে তেমন কোনো শহর আছে এরকম না। আর আমরা সবাই জানি যে কলমাকান্দা একটা গ্রাম, একদম বর্ডারের পাশে। তো ওই ফিলটা পাওয়া যায় একদম ভিতরে যাওয়ার পরে। শহরের মতো না কেন বললাম, কারণ ওইদিকে কোনো বিল্ডিং বাড়ি নাই, যা আছে সব টিনের বাড়ি। আর দেখতেই পারতেছেন পানি অনেক উঠে যায়, কারণ বাড়ি ওরা ঠিক মতো বানাইতে পারে না। আমি পুরা ভিডিওটার মধ্যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, সেটা তুলে ধরার চেষ্টা করছি। আশেপাশে যে জিনিসগুলা আছে সুন্দর, সবগুলাই আমি ভিডিওতে নেওয়ার চেষ্টা করছি। এই আমি বাইক রাইড করতেছি, আর যে ভিডিও করছে সে ছোট ভাই। তোর কাছে দিয়ে বলছিলাম যে একটা ভিডিও কর শর্ট, তো সে শর্ট ভিডিও করে দিছিল আমাদের। যাই হোক, এখন আমি আপনাদের চারপাশটা দেখাই যে কতটুকু সুন্দর লাগছিল। আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে চারপাশটা কত সুন্দর ছিল। এতক্ষণ তো আমাদেরই দেখলেন, আমাদের বাইক রাইড, তারপরে রাস্তা, এগুলাই দেখলেন। চারপাশের জিনিসগুলো আপনারা দেখান নাই, আশেপাশের সৌন্দর্য কত জোস লাগতেছিল। এখন যে জায়গাটুকু আপনারা দেখতে পারতেছেন, এগুলা সবই ফসলি জমি। পানি ওঠার কারণে সবগুলাই ডুবে গেছে। সবটুকু যে ফসলি জমি তা না, আশেপাশে পুকুর আছে, তারপরে বড় বড় বিল আছে, আর একটু দূরেই হাওর। পুরাটাই হাওরের অন্তর্ভুক্ত। এটাই মূলত টাঙ্গাইলের হাওরের আশেপাশে যে এরিয়া, সেইটা। এর পাশেই টাঙ্গাইলের হাওর। টাঙ্গাইল হাওরের পাশে যে রাস্তা আছে, সেটার মধ্যে আমরা গেছি, যাওয়ার পথেই পরে। যেহেতু আমরা বৃষ্টির সময় বা বৃষ্টির সিজনে গেছি, তো একটানা 3-4 দিন বৃষ্টি পড়ছে এমন রেকর্ড আছে, যার কারণে রাস্তার উপর পর্যন্ত পানি চলে আসছে। এমন অনেক রাস্তা আছে যে রাস্তাগুলো ডুবেছিল, সেই রাস্তাগুলো অনেক রিস্ক নিয়ে আর অনেক সাবধানতা অবলম্বন করে পার হওয়া লাগছে। যদি একটু এদিক সেদিক হইতো, তাহলে দেখা যেত বাইক পানির মধ্যে একদম সরাসরি। তো এই ছিল আশেপাশে প্রকৃতির দৃশ্য। তো একটা জায়গার মধ্যে আমরা দাঁড়াই ছবি টবি তোলার জন্য, কারণ ওই সময় কেউই ছবি তুলি নাই। আমরা রাইডই করতেছিলাম, বাইক চালাইতেছিলাম, একটা জায়গায় থামা হয় নাই। চিন্তা ভাবনা করলাম একটা স্টপেজ দেই। তো স্টপেজ দেওয়ার পরে ওইখানে আমরা দাঁড়ায় ছবি টবি তুলি, তোলার পর আবার বাইক রাইড শুরু করি। এই জায়গাটা যেখানে আমরা স্টপেজ দেই ছবি তোলার জন্য, কারণ জায়গাটা অনেক সুন্দর ছিল। আর উপরে ছিল বিলবোর্ড, যার কারণে ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা ছিল। ছবি তোলার পরে আমরা আবার রওনা করি। একটু রেস্ট নিয়ে 5 মিনিট রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পরে আবার রওনা করি। যেহেতু 115 কিলোমিটার রাস্তা, তো আমাদের মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময় লাগছিল। এখন বলতে পারেন, ভাই আপনাদের 115 কিলোমিটার রাস্তা 3 থেকে 4 ঘন্টা সময় লেগে গেছে? 3 থেকে 4 ঘন্টা সময় লাগছে আমাদের গাফলিতির জন্য, ঠিক আছে, যেটা অলসতা বলে। আমরা অলসতা করছি, প্লাস অনেকক্ষণ রেস্ট নিছি, মাঝে মাঝে চা খাইছি, মাঝে মাঝে আড্ডা দিছি কিছুক্ষণ। যদি ভালো একটা পরিবেশ পাইছি, ওইখানে বসে আড্ডাও দিছি। এই জন্যই আমার বাইক দিয়ে ট্যুর দিতে সব থেকে বেশি ভালো লাগে। মানে যখন যেইখানে ইচ্ছা আপনি দাঁড়াইতে পারবেন, আড্ডা দিতে পারবেন, যখন ইচ্ছা যাবেন, যখন ইচ্ছা দাঁড়ায় থাকবেন, এটা একমাত্র আপনার ইচ্ছা। বাট অন্য কোনো ওয়েতে আপনি পাবেন না, যেমন বাস, ট্রেন, এগুলোতে পসিবল না, কারণ এগুলোতে আপনি একা যান না। প্রাইভেট কারেও দেখা যায় যে অনেক সময় অনেক সমস্যা হয়, কারণ প্রাইভেট কারেও 4-5 জন থাকে, তো সেই হিসাবে মিলে না। এখন যে ভিডিওটা আপনাদের সামনে শো করতেছে, এটাতে আমার ফুল স্কোয়াড, মানে আমরা যারা যারা গেছিলাম, ফুল স্কোয়াডের ভিডিওটা আছে একদম টোটালি। কয়জন ছিলাম বা কয়টা বাইক গেছিল সবই এখানে আছে। ওয়েদারটা এত গরম থাকলেও
ওইখানের পরিবেশ ছিল একদম ঠান্ডা। আশেপাশে পানি থাকার কারণে বাতাসটা ছিল অনেক পরিমাণ ঠান্ডা, যা বলার বাইরে। তো অনেকেই হচ্ছে হেলমেট খুলে ফেলছিল একদম টোটালি, যে আমরা হেলমেট পরবো না, যেহেতু ঠান্ডা অনেক বাতাস, যার কারণে হচ্ছে আমরা এটা এনজয় করবো। বাট আমার সেই লেভেলে গরম লাগতেছিল না, যার কারণে আমি খুলি নাই। বাট আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল, ওরা হচ্ছে হেলমেট খুলে রাইড করতেছিল। সবচেয়ে মজার বিষয় কি জানেন? আমার পিছনে যে পিলিয়ন ছিল, আমার ফ্রেন্ড, সে হচ্ছে সব সময় ভিডিও করার মধ্যে বিজি ছিল। ও বসে বসে ভিডিও করতেছিল, আর কোনো কাজ নাই, ঠিক আছে? প্রকৃতির ফিল নিতেছিল আর ভিডিও করতেছিল, আর কোনো কাজ নাই ওর। ও বলতেছিল যে আমি সারাদিন ভিডিও করব, সমস্যা নাই, তুই হচ্ছে রাইড কর। এত ভালো লাগতেছিল যা বলে প্রকাশ করার মতো না। আপনারা হচ্ছে আমাদের অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারবেন যে কতটুকু ফিল নিয়ে আমরা রাইড করতেছিলাম। কোনো ব্যাক পেন নাই, কোনো প্যারা নাই, শুধু চিল করে যাচ্ছিলাম। দেন এট লাস্ট হচ্ছে আমরা 1 থেকে 1.5 ঘন্টা রাইড করার পরে কলমাকান্দার কাছাকাছি চলে আসি। সেম যে রাস্তাটা আছে, এই দিয়ে আপনারা সুষম দুর্গাপুর যাইতে পারবেন। এখান থেকে সুষম দুর্গাপুর একদম কাছে, আমরা যেখানে ছিলাম ওইখান থেকে আর কি। এইখান থেকে সুষম দুর্গাপুর ছিল মাত্র 26 কিলোমিটার। যাই হোক, অনেক কথাই বললাম, এখন ট্যুরের বিষয়ে কথা বলি। ময়মনসিং এর ভালুকা থেকে আপনি যদি কলমাকান্দা যাইতে চান, তাহলে আপনার বাইক খরচ পড়বে 800 থেকে 1,000 টাকা হাইস্ট। এর বেশি লাগার কথা না। যদি আপনার বাইক খুব বেশি তেল খায় তাহলে একটু বেশি লাগতে পারে, আর নাইলে এত বেশি লাগার কথা না। আমি আমার বাইকে 800 টাকার তেল ঢুকাইছিলাম, তারপরও হচ্ছে আমি ওইখান থেকে ব্যাক করেও বাইকের মধ্যে তেল পাইছি। যার কারণে বললাম যে 800 থেকে 1,000 টাকার বেশি তেল লাগার কথা না। আর যদি আপনারা ময়মনসিং থেকে যান তাহলে তো আরো কম লাগবে, 600 থেকে 700 টাকার তেলে আপনাদের হয়ে যাবে শিওর। আপনার একটা এভারেজ হিসাব করে নেবেন। আমার বাইক হচ্ছে এভারেজে 48 থেকে 52 কিলোমিটার পার লিটারে দেয় আর কি। তো ওই হিসাবে আমি কতটুকু তেল লাগে সেটুকু হিসাব করেই ভরি, বাট একটু এক্সট্রা ভরে নিছিলাম কারণ ঘোরাঘুরি তো হচ্ছে খুব বেশি হয়, যার কারণে হচ্ছে একটু বেশি তেল নিয়ে নিছিলাম। আর আপনি বাংলাদেশের যে কোনো জায়গায়, মানে বিশেষ করে বর্ডার এরিয়া যেগুলো আছে সেগুলোতে আপনারা ট্যুর দিলে অফরোডিং আপনাদের করতেই হবে। সামনে হচ্ছে অফরোড ছিল আমাদের, তো অফরোডিং করা লাগছে অনেকটুকু জায়গা। আর হচ্ছে বাকি রইল খাবারের বিষয়টা। আপনারা ওইদিকে একদম কম দামে খাবার পাবেন। দুপুরের খাবার মোটামুটি 2 থেকে 250 টাকার মধ্যে একদম ফুল পেট ভর্তি আপনি খাইতে পারবেন, সমস্যা নেই। তো অনায়াসে বলা যায়, আপনারা ভালুকা থেকে যদি কলমাকান্দা যাইতে চান, তাইলে 1,000 থেকে 1,500 টাকার মধ্যে আপনারা অনায়াসে যাইতে পারবেন। ইভেন হচ্ছে একদম আরামসে যায় আরামসে আসতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। যেহেতু আমি বাইকে 800 টাকার তেল নিছিলাম, তো খাওয়া সবকিছু মিলে আমার হচ্ছে 1,200 থেকে 1,300 টাকার মতো খরচ গেছিল। এই জন্য বললাম যে আপনারা 1,500 টাকা নিলে একদম পারফেক্ট হবে। এখন আপনারা যদি বেশি পরিমাণ খান, ঠিক আছে, খাবার যদি বেশি পরিমাণ খাওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই বাড়বে, ঠিক আছে? ওইটা আপনিও জানেন, আমিও জানি। যার কারণে আবার কেউ বললেন না, ভাই আমার তো হচ্ছে 2,000 লেগে গেছিল, এই সেই। তো এটা লাগতেই পারে, এটা আপনার হচ্ছে খাবারের উপর ডিপেন্ড করে। বাট আপনি হচ্ছে খরচটা কোনটা বলতাছি, যাওয়ার যে খরচটা সেইটা। আপনার কস্ট যেটা আছে, যেরকম তেল, তারপরে হচ্ছে আদার্স যে বিষয়গুলা, টোল টোল থাকলে সেগুলা। তো অনেক জায়গায় হচ্ছে টোল থাকে, এদিকে হচ্ছে আর টোল টোল কিছু নাই, একদম হচ্ছে সোজা রাস্তা। অনেক পার্সনই আছে খাবার লোভী, মানে খাবার লোভী বলতে কি বোঝাতে চাইছি আমি, যে খাবার অনেক পছন্দ করে আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে বাজেটটা একটু বেশি রাখতে হবে, কারণ এইদিকে হচ্ছে গ্রামের টাটকা সবজি দিয়ে হচ্ছে সালাদ, তারপরে হচ্ছে বন মুরগি, মানে বনের যে মুরগি আছে সেটা বন মুরগ বলা হয়, তো এইগুলো হচ্ছে পাওয়া যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার বাজেটটা একটু বেশি রাখতে হবে। আমি হচ্ছে একটু আগে ভিডিওর মধ্যে বলছিলাম যে আমরা টাঙ্গাইল হাওর যে রাস্তা আছে পাশের, সেটা দিয়ে হচ্ছে যাচ্ছিলাম। ডান পাশে হচ্ছে টাঙ্গাইল হাওর, আমরা হচ্ছে বাম পাশে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমার পুরো ভিডিওর মধ্যে এটা হচ্ছে সব থেকে ফানিয়েস্ট মুহূর্ত। 105 কিলো রাইড করার পরে হচ্ছে আমার ফ্রেন্ডের অবস্থা একদমই বাজে অবস্থা, ঠিক আছে? ব্যাক সাইড ব্যথা করতেছে, বলতেছে যে আমার ব্যাক সাইড অনেক ব্যথা করতেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় রাইড করি। দাঁড়ায় দাঁড়ায় রাইড কর, সমস্যা নেই। আমার নিজেরও খুব খারাপ লাগতেছিল, খুব গরম লাগতেছিল, যার কারণে আমি হেলমেট খুলে ফেলি। আর ওইখানে গ্রামের পরিবেশে হচ্ছে আমরা একটা চায়ের দোকানে বইসা 5 মিনিট চা খাই। 5-10 মিনিট বসছিলাম মনে হয় চা খাওয়ার জন্য। তো চা খাওয়ার পরে হচ্ছে আবার রাইড শুরু করি। তো চায়ের আড্ডা থেকে ওঠার পরে আমাদের অফরোডিং শুরু হয় এখান থেকে মূলত। অফরোডিং বলতে হচ্ছে রাস্তা অনেক ভাঙা ছিল, আর একদম অফরোডিং শুরু হয় হচ্ছে কলমাকান্দা যাওয়ার যে গেটটা আছে বা যাওয়ার যে রাস্তাটা আছে, তো ওইখান থেকে। আমাদের ময়মনসিং থেকে কলমাকান্দা যাওয়া পর্যন্ত, মানে নেত্রকোনা যাওয়া পর্যন্ত যতটুকু সময় না লাগছে, এই জায়গাটুকু পার করতে এর থেকে ডাবল সময় লাগছে, কারণ রাস্তাটা খুব ভাঙা ছিল। খুব বেশি টানতে পারতেছিলাম না, একদম আস্তে আস্তে চালানো লাগতেছিল। আর একটু পর পর গর্ত ছিল। এই রাস্তাগুলা মাটির রাস্তা থেকেও ডেঞ্জারাস, কারণ একটু ভালো আবার ভাঙা, আবার ভালো আবার ভাঙা। তো কখন হচ্ছে আপনি বাইক রাইড করবেন, কখন হচ্ছে জোরে, কখন হচ্ছে আস্তে, এটা আপনি নিজেও বুঝতে পারবেন না। মোটামুটি 10-15 মিনিট রাইড করার পরে আমরা হচ্ছে একদম কাছাকাছি যেয়ে পৌঁছাই। মূলত এখান থেকে হচ্ছে কলমাকান্দার যে এরিয়াটা সেটা শুরু। যেহেতু কলমাকান্দার অপর পাশে হচ্ছে হিমালয়,
হিমালয় যে পর্বতমালা সেইটা, সেইগুলা হচ্ছে আপনার দেখতে পারবেন একদম এই পাশ থেকেই। মানে বাংলাদেশ থেকে বসে বসে আপনি ইন্ডিয়ার পাহাড় অনেকগুলা দেখতে পারবেন। হয়তো বা যাওয়ার পারমিশন নাই, কিন্তু দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারবেন, দেখা যায়, সমস্যা নেই। সব থেকে দুঃখজনক বিষয় যেটা, সেটা হচ্ছে আমি লক্ষ্য করলাম যে বড় বড় যে পাহাড়গুলো আছে সবগুলা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে পড়ছে, আর ছোট পাহাড়গুলা সব হচ্ছে বাংলাদেশের মধ্যে। এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। আপনারা তাকায় তাকায় দেখতে পারবেন, কিন্তু কাছে যেতে পারবেন না, মানে পাহাড়ে উঠতে পারবেন না। এই হচ্ছে সমস্যা। আর এই পাহাড়গুলো একদম খাড়া খাড়া পাহাড়, সো এমনিতে ওঠা যায় না, আর ওঠার পারমিশনও নেই। এটাই হচ্ছে আমাদের একদম লাস্টে যে অফ রোডিংটা সেটা। এটা হচ্ছে পাহাড়ের একদম কাছাকাছি, এরপরে হচ্ছে সামনে বর্ডার। আমরা আগেই বলছি, যেহেতু বৃষ্টির মৌসুমে গেছিলাম, তো আগের দিনে হচ্ছে বৃষ্টি পড়ছিল, যার কারণে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। এইটুকু একদম অবস্থা খুবই খারাপ ছিল, তো এখানে হচ্ছে নাইমা, তারপর আমাদের রাস্তা পার হইতে হয়েছে এইটুকু। যাই হোক, আমরা এট লাস্ট হচ্ছে যাইয়া পৌঁছাই একদম বর্ডারের কাছে। তো এই জায়গাটুকু আমার কাছে বেস্ট লাগছে। রাস্তা, চারপাশে হচ্ছে খালি জায়গা একদম, আর সামনে পাহাড়। বাকি জায়গাটুকু যেমন তেমনই হোক না কেন, এই জায়গাটুকু ছিল একদম দেখার মতো। আমি বাইক চালানো তো রাইখা হচ্ছে জায়গায় দেখতেছিলাম যে কত সুন্দর একটা জায়গা থাকতে পারে আমাদের দেশে। রাস্তা এত লেভেলে ভাঙা ছিল যে বারবার হচ্ছে জাকে খাইতেছিলাম অনেক বেশি। আমার ফ্রেন্ডে বইলাই ফেলছিল যে কিরে এত ঝাঁকি লাগতেছে কেন, ভিডিও প্রচুর লেভেলে লড়তেছে, মানে সে কি হচ্ছে, তো তুই একটু আস্তে চালানোর চেষ্টা কর। কিন্তু এত তাড়াহুড়া ছিল যে আস্তে চালানোর কোনো চিন্তা ভাবনা মাথার মধ্যে ছিল না। মানে এইটুকু হচ্ছে খুব বেশি স্পিড না, মোটামুটি এভারেজ স্পিডে রাখছিলাম। যেহেতু এটা টুরিস্ট স্পট, তো দুই তিনটা হচ্ছে দোকান ছিল এই আশেপাশে। এগুলোতে সব হচ্ছে ইন্ডিয়ার যে প্রোডাক্ট গুলা সেগুলো পাওয়া যায়, বাংলাদেশের প্রোডাক্ট খুব কমই পাওয়া যায়। উল্লেখযোগ্য হচ্ছে সাবান, তারপরে হচ্ছে ধরেন কসমেটিক্স, এই টাইপের আর কি জিনিস থাকে। যাই হোক, একদম হাতের পাশে যে পাহাড়গুলো দেখতে পারতেছেন এগুলাতে আমরা যাইতে পারতাম, বাট একটু সামনে গেলেই হচ্ছে বর্ডার। এই ট্যুরের সব থেকে দুঃখজনক যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা ঝর্ণার জন্য গেছিলাম, কিন্তু ওই ঝর্ণার মধ্যে যায়া হচ্ছে আর গোসল করতে পারি নাই। কাপড় চোপড় সবই নিয়ে গেছিলাম সাথে করে, কিন্তু বিএসএফ যে সমস্যা ছিল, বিএসএফ আর বিজিবির মধ্যে, তো সেটার জন্য হচ্ছে ওরা আর আমাদের ওইখানে এলাও করে নাই। বিজিবি হচ্ছে আমাদের বলছিল যে তোমরা হচ্ছে যাও, সমস্যা নাই, কিন্তু বাই এনি চান্স কোনো প্রবলেম হলে আমরা দায়ী না। তো পরে হচ্ছে আর আমরা রিস্ক নেই না নিয়ে হচ্ছে আমরা ব্যাক করি বাসার দিকে। সেই জন্য হচ্ছে আমরা ঝর্ণা যাই নাই, কারণ ঝর্ণাটা ছিল একদম ইন্ডিয়ার যে বর্ডার, কাঁটাতারের বেড়া সেটার সাথে। এই কারণে আর হচ্ছে যাওয়া হয়নি। একটু ক্লিয়ার করে দেই, বর্ডার আর হচ্ছে কাঁটাতারের বেড়া দুইটা কিন্তু আলাদা। ওইটা হচ্ছে আপনার একটু রিসার্চ করলে বুঝতে পারবেন কেমন আলাদা। আমরা যখন ব্যাক করি তখন চিন্তা ভাবনা করি আশেপাশে কোন ভালো আরেকটা জায়গা আছে, ওইটার মধ্যে আমরা যাব। তো খোঁজ করার পরে ম্যাপের মধ্যে পাইলাম একটা জায়গা, যেটা হচ্ছে শুধু রাস্তা, দুই পাশে পানি, রাস্তা হচ্ছে মোটামুটি একদমই পানি দিয়ে ভরপুর ছিল। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে আমরা যাই। এটা হচ্ছে ব্যাক করার সময়। যেহেতু সারাদিনের ট্যুর ছিল, তো খুব একটা সমস্যা হয় নাই ঘোরাঘুরির জন্য। অলমোস্ট সবটুকু জায়গায় ঘুরতে পারছি আমরা। আরো দুই তিনটা স্পট ঘুরতে পারছি, ওইগুলো ভিডিও করতে পারি নাই, কারণ সন্ধ্যার দিকে গেছিলাম তো। ওইখানে হচ্ছে আড্ডা টাড্ডা দেই, আড্ডা দেওয়ার পরে হচ্ছে আমরা রিল্যাক্সে হচ্ছে বাসার দিকে ব্যাক করি। এই হচ্ছে রাস্তাটা। তো এটা দেখার জন্য হচ্ছে আমরা এখানে যাই, কারণ এটা ভিডিওর মধ্যে এত সুন্দর লাগতেছিল। আর বাস্তবে খুব একটা খারাপ যে তা না, আবার একদম হচ্ছে ভালো লাগতেছিল এরকমও না। মোটামুটি এভারেজ ধরতে পারেন। আমি ভিডিওর মধ্যে হচ্ছে রিভিউ দিয়ে দিলাম। এখানে যাওয়ার পরে হচ্ছে আমরা ফুটবল নিয়ে খেলাধুলা করি কিছুক্ষণ, প্লাস হচ্ছে অনেকক্ষণ সাঁতারও পারি। যেহেতু হচ্ছে পানিটা বৃষ্টির পানি, তো সাঁতার কাটতে আমাদের কোনো সমস্যাই ছিল না। আমরা যারা ছিলাম অনেকেই সাঁতার পারতাম, তো সাঁতার কাটি এখানে। আপনি একবার চিন্তা করেন, আপনি ঘুরতে গেছেন, তাও হচ্ছে মোটামুটি 110 থেকে 115 কিলোর মাঝখানে, তো ওইখানে হচ্ছে আপনি সাঁতার পারতেছেন, প্লাস হচ্ছে আপনার ফ্রেন্ড আপনার সাথে। তো একদম সেই লেভেলে একটা অনুভূতি কাজ করতেছিল আমাদের মধ্যে। সব থেকে বাজে একটা সিচুয়েশনের মধ্যে পড়ছিলাম যখন আমরা সাঁতার কাটতেছিলাম তখন। কারণ ওইদিকে হচ্ছে চায়না যুগ, চীনা যুগ যেটা বলে আর কি, সেটা হচ্ছে খুব বেশি পরিমাণে ছিল। আমারও ধরছিল, আমার ফ্রেন্ডেও ধরছিল। তো সেটা ছাড়াইতে যায় প্রচুর লেভেলের কাহিল একটা অবস্থা হয়েছিল। আপনাকে যদি হচ্ছে যুগে ধরে, আপনার ছাড়ানো খুব কষ্ট হয়ে যায়, কারণ যুগের মাথা থাকে দুইটা, ঠিক আছে? একদিক দিয়ে ছাড়াইলেও আরেক দিক দিয়ে হচ্ছে সমস্যা হয়। তো আমার হচ্ছে ডান পায়ের মধ্যে জুকে ধরছিল, আর আমার ফ্রেন্ডের বাম পায়ে। তো আমরা খুব কষ্টে হচ্ছে ছাড়াইছিলাম দুইজন, টানাটানি করে। তারপরে তাও খুব কষ্টে। আমরা মূলত এটার জন্যই গেছিলাম। রাস্তাটা একদম ডোবা ডোবা অবস্থা, তো এখানে হচ্ছে বাইক রাইড করা। যদিও খুব ভয় লাগতেছিল, কারণ দুই পাশে হচ্ছে পুকুর, পুকুর টাইপ আর কি। তো যদি একটু এদিক সেদিক হইতো তাহলে ডাইরেক্ট পুকুরের মধ্যে পড়তো। পুকুরের না, এটা এটা হচ্ছে আপনার আবাদি জমির মতো আর কি, পুকুর বলা চলে না। তাও এখন হচ্ছে যেহেতু পানি আছে, তো পুকুরই বলা চলে আর কি।
আমরাই মনে হয় একমাত্র কাপল ছিলাম না, না সবার মধ্যে হচ্ছে ফ্রেন্ড সার্কেল ছিল। আর নাহলে যারা এখানে ছিল সবাই হচ্ছে কাপল টাইপ মানুষই গেছিল ওই জায়গার মধ্যে এনজয় করার জন্য। তো আমরা হচ্ছে ব্যাক করি, তো ব্যাক করার সময় আরো বেশি সুন্দর লাগতেছিল ওয়েদারটা, কারণ সূর্য ডুবে ডুবে এরকম অবস্থা একটা। তো ওই সময় হচ্ছে আমরা ব্যাক করতেছিলাম, ওই সময় তো হচ্ছে সূর্য নাই, তো এত ঠান্ডা লাগতেছিল জায়গাটা, দুই পাশে হচ্ছে পানি। তো এমনিতেই ঠান্ডা, অনেক প্রচন্ড বাতাস আসতেছিল আশেপাশের যে জায়গা, ওই জায়গা জুড়েই হচ্ছে ঠান্ডা বাতাসের একটা প্রভাব ছিল, যার কারণে অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমরা যখন হচ্ছে ব্যাক করি তখন হচ্ছে আকাশের ওয়েদারটা একদম ডিফারেন্ট টাইপের লাগতেছিল, একদম লাল টকটকা, যেটা বলে আর কি টকটকা লাল। আমাদের ময়মনসিংহ ভাষায় টকটকা লালই বলা হয়। গাঢ় একটা লাল বর্ণের ধরছিল আকাশের দিকে। তো ওইটা হচ্ছে আমি না তুইলা পারলাম না ভিডিওর মধ্যে। তো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কতটুকু সুন্দর লাগতেছিল আকাশটা। যত সময় দিতেছিল তত হচ্ছে কালারটা চেঞ্জ হইতেছিল, কোনো সময় লাল, কোনো সময় হচ্ছে একটু হালকা ডিপ। দেখে মনে হচ্ছিল কি উপর থেকে কেউ হচ্ছে লাইট দিতেছে, রাত্রেবেলা তো উপর থেকে কেউ লাইট মারতেছে, এরকম টাইপ কিছু একটা। প্রফেশনাল ফটোগ্রাফাররা হচ্ছে অক্টা দিয়ে লাইট মারে না, এরকম লাগতেছিল আমার কাছে, যে উপর থেকে কেউ অক্টা দিয়ে লাইট মারতেছে। এত জোস লাগতেছিল। আর রাস্তায় এত সুন্দর ভিউ আসতেছিল, যা দেখতেই পারতেছেন, একদম হচ্ছে মানে বলে প্রকাশ করার মতো না। যাই হোক, আমরা দিনটা অনেক এনজয় করছি। আমার ফ্রেন্ড যারা ছিল ওরা হচ্ছে অনেক আগে ব্যাক করছিল, ঢাকার যারা ছিল। আর আমরা একটু লেট করে ব্যাক করছিলাম, কারণ আমাদের বাড়ি কাছে, যার কারণে হচ্ছে কোনো সমস্যা হয় নাই। ঢাকা থেকে যারা আসছে ওদের তো মোটামুটি অলমোস্ট ধরেন 70 থেকে 80 কিলো বেশি রাইড করা লাগছে, এই আর কি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।